আচ্ছা, আমরা গত বৃহস্পতিবার একটা ক্লাস টেস্ট নিয়েছিলাম, আর এই পরীক্ষাটাতে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস এবং ইন্টারনেট নিয়ে প্রশ্নগুলো তৈরি করা ছিল। এখানে দুইটা ফরম্যাট ছিল, একটা ফরম্যাট হচ্ছে লিখিত আর একটা ফরম্যাট হচ্ছে প্র্যাকটিক্যাল। ঠিক আছে, আপনাদেরকে একটু বলি। সবচেয়ে প্রথম কথা, এই পরীক্ষা নেওয়ার আগে আপনাদেরকে একটা সাজেশন দেওয়া হয়েছিল। পড়ছিলেন সবাই? পড়ছেন? সবাই পড়ছেন? 3-4টা সাউন্ড আসতেছে। জি ভাইয়া। হ্যাঁ, এই আমরা গত বৃহস্পতিবারে যে পরীক্ষাটা নিয়েছিলাম, ওই 200টা প্রশ্নের মধ্যে কয়টা কমন পড়ছে? সবগুলোই। আমাদের আইসিটির যে পরীক্ষাগুলো হয়, এটার পরীক্ষার সিস্টেম হচ্ছে যে এখানে টোটাল আপনাদের পরীক্ষা হবে 450 মার্কের। যেদিন আপনারা পরীক্ষা দিতে যান, যেমন আমি একটা কোশ্চেন দিয়েছিলাম, সেদিন 100 মার্কের পরীক্ষা ছিল। তো মার্কস যতই থাকুক, A+ আসবে 90% মার্কে, আইসিটিতে 90% মার্কে আসবে A+, 80% মার্কে আসবে আপনার A গ্রেড। আপনারা বলবেন কেন ভাই এরকম কেন? আমাদের তো একাডেমি আমরা দেখছি 80 পাইলে A+ হয়ে যায়। ওটা হচ্ছে একাডেমিক, স্কুল কলেজ, আর এটা হচ্ছে কি টেকনিক্যাল। এই ডিভিশনটা আলাদা। এই টেকনিক্যাল ডিভিশনে অনেকগুলো বোর্ড আছে। ঠিক আছে, তো এখানে আপনাদেরকে ক্লিয়ার করে দেই, 80% মার্কে আপনাদের আসবে A গ্রেড, আর 90% মার্কে আসবে A+। পরীক্ষা সহজ হয়, আপনারা দেখছেন খুবই সহজ কোশ্চেন আসছে। কিন্তু আমাদের কাছে কঠিন হয়েছে কেন? কারণ আমরা এই পরীক্ষাটা এর আগে দিই নাই। আমরা যদি প্রতি সপ্তাহে একটা করে পরীক্ষা দিয়ে আসতাম 3 মাসের ট্রেনিংয়ে, ভালো মতো মনোযোগ সহকারে শুনবেন, প্রতি সপ্তাহে 3 মাসের ট্রেনিংয়ে যদি প্রতি সপ্তাহে ওয়ার্ড শেষ হলো ওয়ার্ডের উপরে পরীক্ষা, এক্সেল শেষ হলো এক্সেলের উপর পরীক্ষা, এক্সেস শেষ হলো ওর উপর পরীক্ষা, পাওয়ার পয়েন্ট শেষ হলো ওর উপর একটা পরীক্ষা যদি দিয়ে আসতাম, তাহলে এই পরীক্ষার কোশ্চেনের ধরনের সাথে আমাদের একটা পরিচয় হয়ে যেত আগেই। এক, ঠিক আছে। দ্বিতীয় কথা, যে প্রতিটা ব্যক্তির যখনই বলা হয় পরীক্ষা, তখনই ব্লাড প্রেশার একটু আপ ডাউন বেশি শুরু হয়, নার্ভাসনেসটা বেশি কাজ করে। এই জায়গায় জানা উত্তরগুলোও ভুল হয়ে যায়। ব্রেন যে কাজ করবে, ব্রেন কাজ করে কিভাবে জানেন? এই যে রক্তগুলো যায় ব্রেনে, সব তো ঘুরে আসে, তাই না? এখন ব্লাড প্রেশারগুলো জোরে ধাক্কা মারা দিয়ে যাচ্ছে, তো জানা জিনিসগুলো কি ভুলে যাচ্ছেন। হার্টবিট বেড়ে গেল, তার মানে আপনি নর্মাল কন্ডিশনে এখন নেই। এই জায়গায় আপনাদের দ্বারা ভুল হয়। স্বাভাবিক গতিতে যদি থাকেন, যে পরীক্ষায় তো আছে, একেবারে কি গলা টিপে মারে ফেলবে নাকি? স্বাভাবিক পর্যায়ে যদি থাকেন, তাহলে জিনিসটা ইজি হয়ে যায়, সহজ হয়ে যায়। খুব সিরিয়াস নেওয়া যাবে না পরীক্ষাকে। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে অ্যাসেসর থাকবে, যে আপনাদের পরিদর্শক হিসেবে যে থাকবে, অলওয়েজ এটা খেয়াল রাখবেন যে ভাইবা নেয় আর যে পরিদর্শক হিসেবে আসে, তাদের যোগ্যতায় তারা ওই জায়গায় আসছে, এটা জিনিস খেয়াল রাখিয়েন। আর আমাদের মতো এই রকম পরীক্ষা ওরা হাজার হাজার নিয়ে অভ্যস্ত, অতএব তাদের সাথে চালাকি করার কোনো চেষ্টা আমরা কখনোই করবো না। ধরা খাবো, 100তে 100 ধরা খাবো, কারণ তারা অনেক স্মার্ট, অনেক বেশি স্মার্ট। দ্বিতীয় কথা, যে তারা যেহেতু নিজের যোগ্যতায় আসছে, তো ওরা জানে যে পরীক্ষা নেওয়ার সিস্টেমটা কেমন। ওদের বিহেভিয়ারে নমনীয়তা জিনিসটা পাবেন না। আপনার সাথে ইজি কথা বলবে, বাট আপনি তাকে কোশ্চেন করবেন, স্যার এটা কি করব, এই প্রশ্ন করাটাও বোকামি। কারণ আপনি বসছেন কোথায়? পরীক্ষার হলে। আর পরীক্ষার হলে আপনি দেখছেন যে 2টা টিচার বাহিরের, আর 2টা টিচারের মধ্যে একটা মানিক ভাই আছে, একটা আবিদ ভাই আছে। বাস আপনি রিল্যাক্স হয়ে গেছেন, আচ্ছা তাহলে আমরা কিছুটা হেল্প পাবো। এই যে কমান্ডটা দিলেন না ব্রেনকে, ব্রেন আপনাকে ডিপেন্ডিং করে রাখে দিবে। ও বুঝে দিবে যে ঠিক আছে, আমাদের প্রতিষ্ঠানে 2 জন আছে, এদের কাছে আমরা জিজ্ঞেস করতে পারবো। আর আমি আমার ট্রেনারকে আর আমাকে নিজেকেই আমি বলে দেই যে পরীক্ষার হলের দিন আমি আমার প্রতিষ্ঠানের দুর্নাম নিব না। কারণ যে টিচাররা পরীক্ষা নিতে আসছে, ও যেভাবে আপনাদেরকে মনিটরিংয়ের মধ্যে রাখে, সেভাবে আমাদেরকেও মনিটরিংয়ের মধ্যে রাখে। ও কিচ্ছু বলবে না, হয়তো আমি হেল্প করে দিছি, হয়তো মানা করবে, ভাই দেখাইয়েন না, এটা হয়তো বলবে। কিন্তু বোর্ডে যায় কি বলে দিবে? অমুক প্রতিষ্ঠানের স্টুডেন্টরা দুর্বল, তারা নিজেরাই হেল্প করে দেয়। বুঝছেন? আমি যদি আপনাকে হেল্প করে দেই,
আর আপনার পরীক্ষার হলের মধ্যে বই খুলে লেখার মতো ব্যবস্থা করে দেয়, কথাটা একই। তাহলে ট্রেনিং করে কি হলো? শুনেন, স্কুল কলেজে পড়াশোনা টোটালি আলাদা, খেয়াল রাখেন, আমি বলে দিচ্ছি বারবার, স্কুল কলেজের পড়াশোনা আলাদা, ট্রেনিং সেন্টারের ট্রেনিং জিনিসটা আলাদা। এখানে আপনারা আসছেন নিজের দক্ষতাটাকে বিল্ড করার জন্য। আপনি যদি নিজেই নিজের দক্ষতাটাকে দুর্বল করে রাখেন, তাহলে আপনার দ্বারা ভালো কিছু আশা করা কখনো সম্ভব না। আপনি স্কিল ডেভেলপ করতে আসছেন, 3 মাসের মধ্যে আপনার পরীক্ষা, লিখিত পরীক্ষা খারাপ হলো, আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা খারাপ হলো, আপনি জিনিসটাকে কি করবেন? কভার করবেন। কিভাবে? আরও বেশি পড়তে হবে, প্র্যাকটিক্যাল আরও বেশি প্র্যাকটিস করতে হবে। আপনি যদি বলবেন যা হয়েছে হয়েছে ভাইয়া, এইভাবে পার করে দেন, করে দিব, পার হয়েও যাবেন, চলেও যাবেন। পরবর্তী যায় যে জায়গাটাকে এটাকে কাজে লাগানোর কথা, সেখানে কাজে লাগবে না। কারণ আমরা দেখছি মানুষকে কান্না দেখছি। কি জন্য? এই প্র্যাকটিক্যাল আপনার একজনে যদি এখন সাজ্জাদকে বলি যে সাজ্জাদ তোমার একটা ব্যাংকের মধ্যে সরকারি চাকরি হয়ে যাবে, বাংলাদেশের গভর্নমেন্টের একটা সরকারি চাকরি হবে, সাজ্জাদ কি বলবে? কি আমার তো লাইফ সেট। একটা সরকারি চাকরি হয়ে যাওয়া বর্তমানে কি লাইফ সেট হয়ে যাওয়ার মতো না? একেবারে লাইফ সেট হয়ে যাওয়ার মতো। কিন্তু যায় লিখিত পার হয়ে গেল, প্র্যাকটিক্যালে যায় আটকে গেল, ও চাকরিটা প্র্যাকটিক্যালে যায় আটকাই দিল, শুধু কম্পিউটারে আটকাই দিল, ওর অনার্স পাস, মাস্টার্স পাস, এগুলো সব পাস করে গেল, লাভ হলো? কেন নিজের ক্ষতি করতেছেন? 3 মাসের জায়গায় আপনারা যদি বলেন যে ভাই আমাকে 10টা দিন এক্সট্রা দেন, আমার কিছু দুর্বলতা আছে, আমি এগুলোকে সলভ করব, আমরা কি দিব না? আমরা দিব না? আমাদের আসেন আমি কোশ্চেনটা একটু দেখাই আপনাদেরকে। এই যে প্রশ্নটা, এটাই ছিল আপনাদের, তাই না? আমি কিন্তু বারবার একটা কথা বলছি আপনাদের, এখানে প্রথম জিনিসটা বুঝবেন, এখানে প্রশ্নটা মেইন ছিল 3 ঘন্টার। কত ছিল? আপনাদেরকে আমরা কয় ঘন্টা দিছি? আপনাদেরকে কয় ঘন্টা দিছি? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা প্র্যাকটিস করানোর চেষ্টা করছি। কি আপনারা আধা ঘন্টা লিখিত শেষ করবেন আর 1 ঘন্টায় প্র্যাকটিক্যাল শেষ করবেন। পরীক্ষাটা মূলত কত ঘন্টার? আর পরীক্ষাটার 3 ঘন্টার কোশ্চেন আপনাদেরকে চেঞ্জ করছে। প্রত্যেকটা কোশ্চেনে দেখবেন আমি কলম দিয়ে এডিট করছি, দেখবেন উপরের দিকে কাটে লিখছি আমি। কয় ঘন্টার পরীক্ষা দিছি আপনাদেরকে? 1.5 ঘন্টা। যদি আপনি 3 ঘন্টার পরীক্ষায় 1.5 ঘন্টা দিতে পারেন, দেন ইউ আর ব্রিলিয়ান্ট, আপনাদের স্কিল আপ আছে। আপনারা 2 ঘন্টাও পারেন নাই। আচ্ছা, এবার আসেন, আগে প্রশ্ন বুঝতে হবে। যদি ভালো মতো বুঝবেন, যদি সিরিয়াল বাই, যেমন এই যে 1 2 3 4 এভাবে যদি সিরিয়াল বাই 60টা কোশ্চেন, মূলত 60টা কোশ্চেন আছে এখানে লিখিত, যদি 60টা কোশ্চেন সিরিয়াল বাই 60 নাম্বার পর্যন্ত থাকতো, তাহলে উত্তর উলট পালট করে দিলে কোনো সমস্যা থাকতো না। ব্যাপারটা বুঝবেন সবাই। যদি সিরিয়ালে 60 নাম্বার থাকতো, 1 2 3 4 এভাবে 15 16 31 32 49 50 59 60 এভাবে যদি থাকতো, তাহলে আপনি উত্তর উলট পালট করে দিলে কোনো প্রবলেম নেই। এখন যেহেতু নাম্বার সিরিয়াল কোশ্চেনে নাই, সিরিয়াল আছে বাট প্রত্যেকটা অধ্যায় ভাগ করে দিছে, সেকশন এ, সেকশন বি, সেকশন সি। এবার আসেন, এখন আপনি উলট পালট করতে পারবেন, কিন্তু সেকশন উলট পালট করতে পারবেন। অর্থাৎ আপনি প্রথমে লিখতে যাচ্ছেন সেকশন সি, তো সেকশন সি ধরলেন, যখনই এটাকে ধরবেন এটা সব অ্যান্সার করে বের হইতে হবে, এটা মনে রাখিয়েন। সেকশন সি যদি ধরেন, তাহলে সেকশন সি এর সবগুলো উত্তর দিয়ে বের হইতে হবে। আপনি সেকশন বি ধরলেন, তো সেকশন বি এর সবগুলো উত্তর দিয়ে বের হইতে হবে। এটা না যে এখানে সেকশন বি থেকে এখন 5টা লিখি, পরে আবার 5টা লিখবো, এই কাজ করা যাবে না। যেহেতু অধ্যায় ভিত্তিক কোশ্চেন করছে, প্রশ্নগুলো বুঝবেন। আর একটা মনোযোগ দেন, যে প্রশ্নর উত্তর যখন দেওয়া শুরু করবেন, সেকশন এ শুরু করলেন, এটার 15টারই অ্যান্সার করবেন। অ্যান্সারের নিয়মটা কাউকে জিজ্ঞেস করা বাদ দেন, আপনি নিজে ডিসাইড করেন তো, যে যদি কোনো প্রশ্নের উত্তর আমাকে লিখতে হয়, কারণ এখানে যারা বসে আছেন সবাই অ্যাবাভ এসএসসি, বিলো এসএসসি কেউ নাই এখানে। বিলো এসএসসি আছেন কেউ এখানে? মেট্রিকের নিচে কেউ আছে? সবাই আপার এসএসসি, তার মানে সবার একটা অভিজ্ঞতা বোর্ড কোশ্চেনের আছে। আপনারা প্রথম প্রশ্নটা আসেন, 1 নাম্বার, কম্পিউটার হলো ড্যাশ। তো আমরা কি করি? 1 নম্বরে ক, 2 নম্বরে গ, নৈতিক কোশ্চেনগুলো দেখছেন না, এভাবে করে বল পয়েন্ট দেয়। কিন্তু এটা কি নৈতিক কোশ্চেন দিছে আমাদেরকে বল পয়েন্ট করার জন্য? যেহেতু বল পয়েন্ট করার জন্য দেয়নি, তার মানে একের সে মনে করেন কম্পিউটার হলো ড্যাশ, কি হবে উত্তর এটার? এ বলছে মেকানিক্যাল ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস, ডিজিটাল ওয়াচ, ম্যানুয়াল ডিভাইস, কোনটা হবে? তাহলে আমরা অ্যান্সার কিভাবে লিখবো? প্রথমে তো লিখে দিব অ্যান্সার টু দা সেকশন এ,
ঠিক আছে। তারপর কোশ্চেন নাম্বার 1 মানে 1 নাম্বার 1 লিখে তারপর লিখে দিলাম বি, 1-এর বি দিয়ে পুরাটা লিখে দিব ইলেকট্রনিক ডিভাইস। ব্যাপারটা বুঝতে পারলেন জিনিসটা? 1-এর বি। তারপর দ্বিতীয় নাম্বার আসেন, সিপিইউ এর পূর্ণ রূপ কি হবে? দেখেন এখানে কনফিউশন করছে কি, সেন্ট্রাল প্রসেস ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কমন প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রোগ্রাম ইউনিট, কোনটা হবে? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ বি, 2-এর বি। আচ্ছা 3 নাম্বার আসেন, র্যাম হলো ড্যাশ। র্যাম সম্পর্কে জানি আমরা, সিপিইউ সম্পর্কে হার্ডওয়্যার ক্লাসে বলা হয়েছিল আপনাদেরকে, সিপিইউ ক্লাসে হার্ডওয়্যার সম্পর্কে বলা হয়েছিল। সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ। সিপিইউকে মানুষের মস্তিষ্কের সাথে তুলনা করা হয়, যেমন মানুষের মস্তিষ্ক প্রক্রিয়াকরণের সব কাজ করে থাকে, কি করতে হবে, কি অ্যান্সার দিতে হবে, কি বলতে হবে, সব কাজ কি করে? ব্রেন। ঠিক কম্পিউটার ব্রেন হচ্ছে কে? সিপিইউ, প্রক্রিয়াকরণ অংশ। ওকে, এরপর র্যামের কথা বলি। 2 নাম্বার, র্যাম কি জানেন আপনারা? র্যাম কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা কম্পিউটারের কোন ধরনের মেমোরি? স্থায়ী না অস্থায়ী? কম্পিউটারের একটা হচ্ছে স্থায়ী মেমোরি আর একটা হচ্ছে, এটা কোন মেমোরি? অস্থায়ী মেমোরি। তাহলে অস্থায়ী মেমোরি হলে অ্যান্সার কি হবে? পার্মানেন্ট মেমোরি, টেম্পোরারি মেমোরি, এক্সটার্নাল মেমোরি, অপটিক্যাল মেমোরি, কোনটা? টেম্পোরারি মেমোরি, বি। ঠিক আছে। কারা কারা ভুল অ্যান্সার দিয়েছেন হাত তুলেন দেখি। আপনি ভুল অ্যান্সার দিয়েছেন, আপনি কি দিয়েছেন? পার্মানেন্ট মেমোরি দিয়ে দিয়েছেন। পার্মানেন্ট তো স্থায়ী হয়ে গেল। একটা স্থায়ী মেমোরি হার্ড ডিস্ক, এসএসডি, এগুলো হচ্ছে কি? সবগুলো স্থায়ী মেমোরি। উইন্ডোজ হলো কি? উইন্ডোজ, এটা নিয়ে তো আমি নিজেই লেকচার দিছিলাম আপনাদেরকে। উইন্ডোজ হলো এক ধরনের অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম, সিস্টেম সফটওয়্যার, এগুলো সম্পর্কে বলছিলাম। সফটওয়্যারের মেইন 2টা পার্ট, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। উইন্ডোজ কোন সেক্টরে যায় পড়ে? অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমকে শর্টে দেখবেন মোবাইলের ক্ষেত্রে লেখা থাকে ওএস। ওএস অ্যান্ড্রয়েড ভার্সন কত, ওখানে লেখা থাকে ওএস, অ্যান্ড্রয়েড 15, 14 এভাবে লেখা থাকে। ওএস মানে হচ্ছে কি? অপারেটিং সিস্টেম। তাহলে অ্যান্ড্রয়েড কি? অপারেটিং সিস্টেম। উইন্ডোজ কি? ম্যাক ওএস। ওএস তো বলেই দিলাম শেষে, ম্যাক ওএস। লিনাক্স, কটা অপারেটিং সিস্টেমের নাম বললাম? 4-5টা তো বলেই ফেললাম, এগুলো মনে রাখবেন। এগুলো সবগুলো কি? মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে বলতেছে অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন সিস্টেম। আমরা বলি না যে যখন একটা কোশ্চেন করা হয় ওর মধ্যে সব তো ওর মধ্যেই হবে, তো দেই অ্যান্সার ওটাই হবে, ওটাই হবে। এখানে ফির আবার কথা বলা হয়েছে অ্যান্টিভাইরাস। আপনারা জানেন কি অ্যান্টিভাইরাস সম্পর্কে? জানেন? জানেন সবাই অ্যান্টিভাইরাস? হ্যাঁ, আচ্ছা, এটা নিয়ে আলোচনা আছে, যাব সামনের দিকে। মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের এক্সটেনশন কি হবে? ডক্স। এক্সেলের এক্সেল এসএক্স, পাওয়ার পয়েন্টের আর এক্সেসের এডিডিবি। বলতে পারবেন না কেউ? এক্সেস কেউ করেন নাই তো? এক্সেসের এক্সটেনশন কি? আর আমি তো বলেই দিলাম .addb, ওটাই অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা কথা আপনাদেরকে বলি, পাওয়ার পয়েন্টের কি হবে আগে বলেন দেখি? পিপিটিএক্স। এক্সেলের ক্ষেত্রে একটু বলি, এক্সেলের মধ্যে এক্স এর জায়গায় আরও কিছু নামগুলো ওখানে লিস্টে আছে, খেয়াল করছেন? আরও কিছু আছে, যেমন অনেক সময় কি করে এখানে লিখে দেয় এমএস এক্সেলের ফাইল এক্সটেনশন কি। এখানে দেখেন কি লেখা আছে, এক্সএলএস, ডক্স, পিপিটিএক্স, টেক্সট। অ্যান্সার হবে? অ্যান্সার হবে এক্সএলএক্স তাই এক্সেল। সিএসভি ডট সিএসভি, এটা এক্সেল। এখন বলবেন এগুলো কোথায়? আমি একটু দেখাই দিই আপনাদেরকে। পাশাপাশি রিলেটেড কোশ্চেনগুলো কি কি হইতে পারে একটু টাচ করতেছি। যেমন এখানে আমি সেভে গেলাম, এই দেখেন কি লেখা আছে, এক্সেল বুক, তাই না? এখানে ক্লিক করেন, এই দেখেন এক্সেল বুকের মধ্যেই অনেকগুলো আছে। দেখেন সিএসভি আছে, সিএসভি আছে, পিডিএফ আছে, তবে পিডিএফ আলাদা ফরম্যাট, পিডিএফ আলাদা। পিডিএফ এর পূর্ণরূপ কি? পিডিএফ এর পূর্ণরূপ কি? পিডিএফ এর পূর্ণরূপ
কেউ জানেন না? আপনাদের সিটে ছিল না 200টা কোশ্চেনের মধ্যে? স্নেহা বলবে আজকে কোথায় পড়লাম, আকাশ থেকে নামলাম, গাছে আসে আটকাইছি। বলে ভাইয়া পরীক্ষা আসলে একটা আমি বলবো, একটা ওর কাছে নিব, একটা ওর কাছে নিব, মিলে লিখে দিব। ফরম্যাট, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। আচ্ছা আসেন, পরীক্ষা হলে এই জিনিসটাও খেয়াল রাখেন, পাশাপাশি কোশ্চেন করার বা জিজ্ঞাসা করার এগুলো জিনিসগুলো পরীক্ষার হলে করবেন না। সাউন্ড হয়, সাউন্ড হইলে আপনাদেরকে মার্ক করে না কে কাজ করতেছে। এরপর বলছে কি দেখেন, কন্ট্রোল প্লাস এস এর কাজ কি, এটা তো সবাই পারবে। কন্ট্রোল এস কি? সেভ। আচ্ছা, এক্সেলে ফর্মুলা শুরু হয়, অ্যান্সার কোনটা হবে? ইকুয়াল ছাড়া কোনো ফর্মুলা আমরা টাইপ করতে পারবোই না। ওকে, সাম ফাংশন ব্যবহার করা হয় কিসের জন্য? যোগ করার জন্য। আচ্ছা, ভেরি গুড। 16 নম্বর কোশ্চেন, 8 নম্বর আসছে এদিকে। আচ্ছা, এদিকে আসলো 9 নম্বর। পাওয়ার পয়েন্টের নতুন স্লাইড, কন্ট্রোল এম না এন? এম না এন? কি হবে? সামিমকে জিজ্ঞেস করতে দাও। কি দিছ? F5 দিয়ে দিছ। F5 দিয়ে কি হয়? স্লাইড শো প্লে হয়। আচ্ছা, স্লাইড শো প্লে করা যায় দুই ভাবে, একটা হচ্ছে ফ্রম বিগিনিং আর একটা হচ্ছে ফ্রম কারেন্ট স্লাইড। একটা বিগিনিং আর একটা হচ্ছে কারেন্ট। বিগিনিং হবে কোনটা দিয়ে? F5। আর কারেন্ট স্লাইড? ফ্রম কারেন্ট স্লাইড কি হবে? শিফট F5। F5 এ হবে, বাট সামনে কি লাগাইতে হবে? শিফট লাগাইতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন ব্যাপারটা? যদি প্রশ্ন পড়বেন, স্লাইড শো দেখলেন না, ফট করে F5 মারে দিলেন, ভুল খাওয়া যাবেন। যদি সামনে উল্লেখ করে দেয় কারেন্ট স্লাইড শো প্লে করার কিবোর্ড কমান্ড, কারেন্ট লাগলেই বুঝবেন যে শিফট চাপতে হবে, কারেন্ট লাগছে। এবার আসেন, ইন্টারনেটের পূর্ণরূপ কি হবে? ইন্টারন্যাশনাল নেট, ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক, ইন্টারনাল রাউট, ন্যাশনাল নেটওয়ার্ক। কি হবে অ্যান্সার? হ্যাঁ, এটা কে কি অ্যান্সার দিছে একটু শুনি আগে। এ কে দিছে? এ আর দুইজন দিছে। বি কে দিছে? বি। আর সি কে দিছে? ডি কে দিছে? ডি কেউ দেয়নি। তার মানে এখানে 50-50 কোশ্চেন ছিল। 50-50 নে দুটো উড়াই দিয়ে একটা হচ্ছে ইন্টারনাল নেট আর একটা হচ্ছে ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক। কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হবে বি। অ্যান্সার ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক। রিসাইকেল বিন এর কাজ কি? ডিলিট ফাইল। আচ্ছা, ডিলিট দুই প্রকার আপনারা জানেন কি কি? একটা পার্মানেন্ট, একটা টেম্পোরারি ডিলিট। রিসাইকেল বিন কখন ফুল হয়? যখন টেম্পোরারি ডিলিট করা হয়। কেউ যদি টেম্পোরারি ডিলিট করে, এখন বলবেন যে টেম্পোরারি ডিলিট আর পার্মানেন্ট ডিলিটের প্রসেস কি, প্রক্রিয়া কি, কেমনে কি হয়? টেম্পোরারি ডিলিট কি, কিভাবে হবে? ডাইরেক্ট ডিলিট চাপে দেন, কোথায় চলে যাবে? রিসাইকেল বিনে। এখন বলেন পার্মানেন্ট কিভাবে হবে? চলে যাবে। ক্লিয়ার জিনিসটা? পার্মানেন্ট ডিলিটের কিবোর্ড কমান্ড, এটা ফির কোত্থেকে আসলো? পার্মানেন্ট ডিলিটের কিবোর্ড কমান্ড। এবার জিমেল কোন কোম্পানি প্রদান করে? রিসাইকেল বিন ক্লিয়ার? জিমেল কোন কোম্পানি প্রদান করে? মাইক্রোসফট, অ্যাপল, IBM, এগুলো সম্পর্কে জানেন আপনারা? মাইক্রোসফট একটা কোম্পানি, যে আপনারা অফিসিয়াল প্রোগ্রামটা ইউজ করতেছেন না, মাইক্রোসফট অফিস, এটা কোন কোম্পানি তৈরি করছে? মাইক্রোসফট কোম্পানি তৈরি করছে। অ্যাপেলও একটা কোম্পানি, তাই না? যেমন আইফোন, অ্যাপেল, ম্যাকবুক, এগুলো কে তৈরি করে? অ্যাপেল কোম্পানি তৈরি করে। আইফোন তো সব এরই আছে, অ্যাপেলের আছে, তাই না? আর IBMটা কি? IBM কিন্তু একটা কম্পিউটার তৈরি করছিল, একটা প্রজন্ম পড়ছিলেন না, ইউনিভেক 1 IBM কম্পিউটার পড়ছেন? প্রজন্ম পড়ছেন? কম্পিউটার কয়টা প্রজন্ম? কি কি? বর্তমান মার্কেটে 14 জেনারেশনের কম্পিউটার পাওয়া যাচ্ছে। জেনারেশন মানে কি? ওই প্রজন্ম। কিন্তু লিখিত আকারে কয়টায় থামে গেল? লিখিত 5টাতে থেমে গেল, ফুল স্টপ লেগে দিয়ে থামে গেছে।
আর প্র্যাকটিক্যাল কোথায় চলে গেছে? 14-এ আছে। কন্ট্রোল পি কিসের কমান্ড? জোরে বলেন। প্রিন্ট। শিওর? প্রিন্ট প্রিভিউ করার কিবোর্ড কমান্ড কি? কন্ট্রোল প্লাস ফাংশন টু F2। ভেরি গুড। পাওয়ার পয়েন্ট স্লাইড শো কোনটা দিয়ে আসবে? এটা দেখার পর তো মনে হয় শামীম শক খাইছে যে উপরে দিয়ে F5 মারি দিয়ে আসলাম, এখানে কি হইলো আবার? এক্সেলে অটোফিল ব্যবহৃত হয় কিসের মাধ্যমে? ডাটা সিরিজ কপির মাধ্যমে অটোফিল ব্যবহার করা হয়। 15টা ক্লিয়ার? সবার ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে যদি কমন পড়ে মেন পরীক্ষা দিতে পারবেন? এমনিতে তো সাজেশন থেকে কমন পড়ছিল, তাও তো দিতে পারেন নাই। এবার আসেন সেকশন বি। কম্পিউটারের প্রধান মেমোরি হলো? প্রধান মেমোরি হলো কি? ড্যাশ ও ড্যাশ কি আসবে এখানে? মেমোরিতে দুই প্রকার, প্রধান মেমোরি আর একটা হচ্ছে সহায়ক মেমোরি, তাই না? একটা স্থায়ী মেমোরি আর একটা হচ্ছে স্থায়ী অস্থায়ী। এটা কিসের মধ্যে পড়ে? প্রধানের মধ্যে পড়ে না সহায়কের মধ্যে পড়ে? না না, একটা ক্যালকুলেশন করেন না। মাইক্রোসফট ওয়ার্ডে বোল্ড করার শর্টকাট কমান্ড কন্ট্রোল বাবা, সবাই পারে। এক্সেলে সারি বোঝানো হয় ড্যাশ দিয়ে। ইকুয়াল কি বলতেছে? ইকুয়াল? হ্যাঁ, কি ইকুয়াল? ইকুয়াল দিয়ে সারি বোঝানো হয়, ইকুয়াল দিয়ে ফর্মুলা বোঝানো হয়, সারি না। এটা কি হবে? 1 2 3 কলাম। কলাম এবিসি। কলামের সংখ্যা কতগুলো? 10,48,000। খা গোল্লা সাজ্জাদ। কলাম সাইম, কলাম কোথায় র দিছে রে? এক্সেলে সারি বোঝানো হয় র দিয়ে। র এন্ড সারির মধ্যে পার্থক্য কি? ইংলিশ এন্ড বাংলা সেম না? আপনি কি দিছেন? র দিছেন না? ক্রস দিছো? ক্রস দিছো কি? তাও নি এদেরকে র দিলে ক্রস কি হবে? সারি বোঝানো হয় কলাম দিয়ে, ক্রস। 1 2 3 রাইট, 1 2 3 রাইট, 1 2 3 ডট ডট রাইট। বাট কলাম সারি এগুলো সব বাড়ি, এগুলো দিয়ে হবে না। কলামের সংখ্যা কত আসবে? 16,084টা। আর কলামের রয়ের সংখ্যা 500। ভেরি গুড, ওই একটাই বলতেছে, বাকি এগুলো সব চুপ। ডট পিপিটিএক্স এটা কিসের সফটওয়্যার এক্সটেনশন? পাওয়ার পয়েন্ট। ভেরি গুড। ব্রাউজার এর উদাহরণ? ক্রোম আর গুগলেরই তো ক্রোম। তারপর ফায়ারফক্স। হ্যাঁ, কোন ব্রাউজারে? অপেরা মিনি, রাইট। 5টা ব্রাউজারের নাম মুখস্থ রাখবেন। বিং। আচ্ছা, কন্ট্রোল প্লাস সি কমান্ডটি দ্বারা কি হয়? কপি। কে কে পরীক্ষায় কপি করছেন? নকল করেন নাই কেউ? আশেপাশে দেখে লেখেন নাই? ওই যে নাইম কপি করছে। কার? শামিমের। তুমি তো আগের গুলো সব খুলে দেখছো, আমি তো দেখলাম। নাইম আগের গুলো সব খুলে করছে, আমি দেখলাম। কিন্তু পরীক্ষার হলে যদি ধরা পড়ে না, ফেল দিয়ে দিবে ফট করে। আচ্ছা, ইন্টারনেটে তথ্য পাঠানোকে বলে ড্যাশ। ইন্টারনেটে তথ্য পাঠানোকে বলে ড্যাশ। ডাটা। ইমেল। কে কি দিছে? সাইম কি দিছ? ইমেল দিছ? ইতি কি দিছে? কামরুন্নেসা কি দিছেন? হ্যাঁ, ডাটা। কামরুন্নেসা ইমেল কি দিছ? সেন্ড মানি। সেন্ড মেল। এটা কি বলে? আউটপুট দিয়ে রাখছে এরা। এটা দিয়ে রাখছে 7 নাম্বার না, ব্রাউজিং দিয়ে রাখছে। ইন্টারনেটে তথ্য পাঠানোকে কি বলে?
ডাটা ট্রান্সফার কি দেওয়া আছে? ডাটা ট্রান্সমিশন আসবে, ডাটা ট্রান্সমিশন বা ডাটা ট্রান্সফারও লিখতে পারেন। ডাটা সিন, সেন্ট, ডাটা সেন্ট। ইন্টারনেটে তথ্য পাঠানো কি বলে? ডাটা ট্রান্সমিশন বলে বা ডাটা ট্রান্সফার বলা হয়। আচ্ছা, ইমেলটাও রং যায় না তো? ইমেলের মাধ্যমে তো তথ্যগুলো পাঠানো হয়। প্রিন্টার হলো একটি ড্যাশ ডিভাইস। স্লাইড শো শুরু করার শর্ট কমান্ড কি? F5। দেখেন পাওয়ার পয়েন্ট থেকে একই কোশ্চেন 3 বার ঘুরাই দিল। ইউআরএল এর পূর্ণরূপ কি হবে? আরে ইউআরএল এর পূর্ণরূপ ওই বাস। ইউআরএল এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ওকে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ওকে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আচ্ছা, ব্যাক করি আবার। এবার আসেন সেকশন বি শেষ, সেকশন সি। আজকে কিন্তু এক্সট্রা টাইম নিব আপনাদের, কেউ বলিয়েন না যে বাসা বলে আসেনি, তাড়াতাড়ি যাওয়া লাগবে, ছাড়বো না। সঠিক সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখো। সফটওয়্যার কি, এর কত প্রকার? একটা জিনিস খেয়াল করবেন, যে কোনো অ্যান্সার করার আগে, যে কোনো প্রশ্নের অ্যান্সার করার আগে মার্কিং চেক করে নেন। প্রতিটা প্রশ্নের মার্ক কত দিবে আপনাকে? 2 মার্ক। এখন 2 মার্কের জন্য কি আমি রচনা লিখবো? সংক্ষিপ্ত, তাই না? 1 লাইন করে। সফটওয়্যার কি, এর কত প্রকার এবং কি কি? সফটওয়্যার হলো কি একটা কি বলছে দেখেন, সফটওয়্যার হলো কম্পিউটারকে কাজের করানো নির্দেশনা প্রদান করে থাকে, তাই না? এটি 2 প্রকার। একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। এখানে আমি একটা প্রশ্ন অ্যাড করে দেই। 2 প্রকারের সামনে লিখবেন প্রধানত 2 প্রকার। সফটওয়্যার কিন্তু 4 প্রকার আছে। সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তারপর কি আছে আর? ইউটিলিটি সফটওয়্যার, আরও আছে সফটওয়্যারগুলো। তো এই প্রধানত কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওকে, তাহলে সফটওয়্যার কি? কম্পিউটারকে নির্দেশ প্রদান করে যায়। সফটওয়্যার কি? কম্পিউটারের হার্ডওয়্যারগুলোর মধ্যে সমন্বয় করে কাজ করিয়ে নিয়ে যায়। সফটওয়্যার কি? একগুচ্ছ প্রোগ্রামের সমষ্টি। এগুলো সবগুলোই সংখ্যা, যে কোনো একটা লাইন লিখে দিলেই রাইট। একগুচ্ছ প্রোগ্রামের সমষ্টি হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার যে কম্পিউটারকে নির্দেশনা প্রদান করে থাকে। সফটওয়্যার যে হার্ডওয়্যারগুলোর মধ্যে সমন্বয় করে কাজ করিয়ে নেয়। এগুলো সবগুলো হচ্ছে কি? সফটওয়্যার। কয় প্রকার? কয় প্রকার? প্রধানত 2 প্রকার। কি কি? সিস্টেম এবং অ্যাপ্লিকেশন। সিস্টেম সফটওয়্যার একটা উদাহরণ দেন দেখি। উইন্ডোজ। আচ্ছা, অ্যাপ্লিকেশন সফটওয়্যার উদাহরণ দেন দেখি। অ্যাপ্লিকেশন, এই ভুল করছেন সামনের দিকে। তাহলে সফটওয়্যারের কাজ 1 নম্বর শেষ। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার? বলতে পারবেন? লিখতে পারবেন? এখনই যদি দেই, দিয়ে ফেলেন, এক্ষুনি লিখে দিব। তাজা তাজা গরম গরম আছে একেবারে। অপারেটিং সিস্টেমের 3টি উদাহরণ দাও। একটু আগে যে প্রশ্নটা আমি করলাম, এটা তো মনে হয় আপনাদের আর না হওয়ার কথাই না। রিপিট করতে হবে না? আগে যাব, আগে যাব, আগে অ্যান্সার করেন। উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস। ভেরি গুড খাদিজা। কয়টা হইল? আরেকটা বলেন দেখি। 3টা বলতে বলছে, আমি একটা প্লাস করলাম। আরেকটা কি হবে? অ্যান্ড্রয়েড। ভেরি গুড। কয়টা হলো? 4টা। উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস, আরেকটা হচ্ছে অ্যান্ড্রয়েড। 4টা অপারেটিং সিস্টেম চলে আসছে। বলো আরেকটা। বলো বলো বলো, বলতে চাইছো কও। না বলতে পারলে সবাইকে চকলেট খাওয়াইতে হবে। হ্যাঁ, নো, গুগল অপারেটিং সিস্টেম না। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? অপারেটিং সিস্টেম ক্লিয়ার হয়ে গেছে, তাই না? এমএস ওয়ার্ডে হিডার আর ফুটার কি পারবেন? সবচেয়ে পেজের সবচেয়ে উপরের অংশ, আর ফুটার হচ্ছে সবচেয়ে নিচের অংশ। কিন্তু হিডার অ্যান্ড ফুটারের দুইটারই একই বৈশিষ্ট্য। একটা ডকুমেন্টে একাধিক পাতা যদি থাকে, যে কোনো একটা পাতাতে যদি হিডার অথবা ফুটার অ্যাড করা হয়, তাহলে সেগুলো ওই ডকুমেন্টে যতগুলো পেজ আছে সবগুলোতেই অ্যাডভাবে হয়ে যাবে। এটা জানেন তো সবাই? পেজ নাম্বার কীভাবে সেট আপ করতে হয়? পেজ নাম্বার, পেজ নাম্বার, পেজ নাম্বারে ক্লাস করেন নাই আপনারা?
করছেন? পেজ নাম্বার এর কাজ করছেন? কিভাবে সেট আপ করতে হয়? পেজ ব্রেক থেকে? পেজ ব্রেকের একটা প্রশ্ন ভালো ঢুকেছে মাথায়, রাখলাম এটা। তারপরটা বলো। হ্যাঁ, পেজ নাম্বার দেওয়ার প্রসেস কি? প্রথমে ইনসার্ট ট্যাবে, ইনসার্ট ট্যাব থেকে পেজ নাম্বার, তারপর টপ অফ পেজ, বটম অফ পেজ, পেজ মার্জিন, কারেন্ট পজিশন অপশন দেওয়া আছে, নিচে দেওয়া আছে ফরম্যাটিং অপশন। যদি 1 2 3 4 থাকে, আপনাদেরকে ফরম্যাট যদি চেঞ্জ করতে বলে, আপনারা ফরম্যাটিংয়ে ক্লিক করে 1 2 3 4 এর জায়গায় ABCD বা রোমান সংখ্যা নিতে পারবেন। যদি বলা হয় যে 6 নম্বর পেজ থেকে শুরু হবে, তাহলে ওখানে অপশন দেওয়া থাকে, পেজ স্টার্ট উইথ 1 লেখা থাকে, ওই জায়গায় যদি আমরা 6 করে দেই তাহলে 6 নম্বর দিকে সিরিয়াল বাই আসবে। এগুলো করছেন কি করেন নাই? করছেন, প্র্যাকটিক্যালি করছেন এই কাজগুলো? বলতে পারতেছেন না কেন? আচ্ছা, আমি এটার অ্যান্সার আগে পাই গেছি, কিন্তু এর সাথে রিলেটেড কোশ্চেন ছিল পেজ নাম্বার, যার কারণে আস্ক করলাম আপনাদেরকে। এবার আসেন 4 নম্বরে, এক্সেলের ফর্মুলা বারের কাজ কি? একজনও দিতে পারেন নাই আপনারা। ফর্মুলা বার নাই এক্সেলে? আছে? কোনটা কোনা? কোথায় আছে? হ্যাঁ, ফর্মুলা বার কোথায় আছে? ফর্মুলা বার কোথায়? কোন জায়গায়? কোনটা ফর্মুলা বার? কোন দেহি ফর্মুলা বার কোনটা? কোনটার কোনটার? রাইট, ওই লাইনটাই হচ্ছে ফর্মুলা বার। এই লাইনটাতে আমি খালি মাউস দিয়ে গেলাম, দেখেন কি লেখা উঠলো, ফর্মুলা বার। ফর্মুলা বারে আমরা কি করি? ফর্মুলা টাইপ করি, সূত্র টাইপ করি। ফর্মুলা বারে কি করব? ফর্মুলা টাইপ করব। বার মানে তো লাইন, ফর্মুলা বার, সূত্র টাইপ করি। দাঁড়ান, এটার অ্যান্সার দেখে নিই কি দিছে। ফর্মুলা বার দিয়ে এক্সেলে ফর্মুলা লেখা ও সম্পাদন করা হয়, ওইটাই যেটা বললাম আপনাদেরকে, ফর্মুলা লেখা হয় এবং সম্পাদন করা হয়। কোথায়? ফর্মুলা বারে। আরে ভাই, এত ইজি ইজি অ্যান্সার কেউ দেন নাই। তারপরের কোশ্চেনে আসেন, পাওয়ার পয়েন্টের অ্যানিমেশন ও ট্রানজিশনস এর পার্থক্য কি? আপনারা জানেন অ্যানিমেশন কি আর ট্রানজিশন কি? পাওয়ার পয়েন্ট আপনি করেন নাই? পাওয়ার পয়েন্ট কারা কারা করে নাই? হাত তুলেন দেখি এখানে কারা করে নাই। খাদিজা, সোহেল বাবু, 2 জন, বাদ বাকি সবাই তো করছেন পাওয়ার পয়েন্ট। এখন আমাকে বলেন দেখি, পাওয়ার পয়েন্টের অ্যানিমেশন আর ট্রানজিশনের মধ্যে পার্থক্য কি? অ্যানিমেশন হচ্ছে তো ক্লিয়ার মনে রাখতে হবে তো, তাই না? এক্সেলেও তো 2টা মেইন জিনিস আছে, আমি আসতেছি ওখানেও। আমি আপনাদেরকে এটার উত্তরটা দেখাই নিয়ে আসি। কোথায় গেল? অ্যানিমেশন হচ্ছে স্লাইডের অবজেক্ট প্রভাব ফেলে, আর ট্রানজিশন স্লাইড পরিবর্তনের সময় কি করে? কাজ করে। অবজেক্ট বলতেই বোঝাচ্ছে কন্টেন্টকে, অবজেক্ট অর্থাৎ কন্টেন্টগুলো। অ্যানিমেশন কার সাথে সম্পর্ক? অবজেক্ট অথবা কন্টেন্টের সাথে। আর স্লাইডের ট্রানজিশনের সম্পর্ক হচ্ছে কার সাথে? ক্লিয়ার জিনিসটা? পড়ে নেন একবার। অ্যানিমেশন স্লাইডের অবজেক্টের উপর প্রভাব ফেলে এবং স্লাইড ট্রানজিশন স্লাইড পরিবর্তনের সময় কাজ করে। স্লাইড পরিবর্তনের সময় কাজ করে। ক্লিয়ার? অ্যান্সার দিতে পারবেন? তুলেন নাই? তুলছে একজন। আসেন, ইন্টারনেটের সুবিধা 3টি। তারপর অ্যান্সার তো একটু আগে আপনাদের সামনে ছিল, একটু আগে ছিল। এই মোবাইল বের করে, ইতি বের করে ফট করে ছবি তুলছে। আমি তো নিজের কাজ করতেছিলাম, আমি কেমনে দেখলাম? আমি তুলে রাখলাম, ভালো কাজ করছেন, খারাপ কিছু করেন নেই যে আমি মানা করবো তা না। আজকেই সলভ হবে, কালকে কেন? আধা ঘন্টা আরো লাগলে কি সমস্যা? সারাটা দিন অনলাইনে পড়ে আসেন,
সারাটা দিন, তারপরে সুবিধাগুলো বলতে পারতেছেন না। তথ্য আদান প্রদান করা যায়, অনলাইনে আবেদন করা যায়, তারপর কি ই শিখন অনলাইনের মাধ্যমে শেখা যায় না, তাহলে তথ্য কালেক্ট করা যায় না, তথ্য যাচাই করা যায় না, তো এগুলোই তো সুবিধা আর কি। আপনাকে বলি না যে ই কমার্সে দেন, আমি তো বলতেছি আপনি লেখেন অনলাইন ক্লাস, অনলাইন শিখন, অনলাইন শিক্ষা লিখতে পারেন। ইমেলের সিসি আর বিসিসি কি? মুখস্থ আছে? হ্যাঁ, যারা ইন্টারনেটে ক্লাস করছেন। একটা হচ্ছে কার্বন কপি আর একটা হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। তারপর চার্ট কি? এক্সেলে কাজ করছেন না? গ্রাফ চার্ট এক্সেলের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। চার্ট কি? গ্রাফ বা চার্ট দুইটা একই জিনিস। গ্রাফ বা চার্ট এভাবে বলা হয়, বা দিয়ে দেয় মাঝখানে। তো গ্রাফ বা চার্ট একই জিনিস। কি এটা? চার্ট হলো ডাটা গ্রাফিক্স আকারে উপস্থাপন করা, আপনার তথ্যগুলোকে চিত্র সাহায্যে উপস্থাপন করা। অর্থাৎ এক্সেলে যে আমরা ফরম্যাট তৈরি করি, যে ফরম্যাটটা এটাকে কি করব, চিত্র সাহায্যে উপস্থাপন করাটাই হচ্ছে চার্ট বা গ্রাফ। আর এই চার্ট গ্রাফের উদাহরণ দিয়ে দিচ্ছে কি, কলাম, পাই, বার, চার্ট আছে না? এগুলো দেখছেন আপনারা? পাই, চার্ট, কলাম, বার আছে না এক্সেলে? দেখছেন? আমি তো খুব কম জনের কাছে পাইলাম যে আপনারা কলাম চার্টের কাজ করছেন, যেটা প্র্যাকটিক্যাল দিছিল। করেন নাই? খুব কম দেখলাম। এক্সেলে কোন কোন চার্ট আছে যে একটু আগে বললাম। এখন আসেন অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাসের কাজ লেখো। আচ্ছা, আগে বলেন ভাইরাস কি? ভাইরাস কি? ক্যাসপারস্কাই, আভাস, তারপর হচ্ছে ম্যাকাফি, তারপর ম্যালওয়্যার প্রোটেকশন, এই টাইপের আপনার 5টা গুগলকে বললেই আপনাদেরকে নামগুলো দিয়ে দিবে। ঠিক আছে? তো এই সফটওয়্যারগুলোর নাম, অ্যান্টিভাইরাস অন্তত 5টা অ্যান্টিভাইরাসের নাম মনে রাখবেন। নর্টন অ্যান্টিভাইরাস, নর্টন, ম্যাকাফি, ক্যাসপারস্কাই, এই টাইপের অনেকগুলো আছে। হ্যাঁ, অন্তত 5টা অ্যান্টিভাইরাসের নাম মুখস্থ রাখবেন। অ্যান্টিভাইরাস কেন ব্যবহার করি? আমাদের কম্পিউটারে যদি ভাইরাসের অ্যাটাক হয়ে যায় তাকে আটকানোর জন্য। তবে একটা অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করে প্রতিটা উইন্ডোজ 10, 11-এর মধ্যে নতুন করে একটা সফটওয়্যার দেওয়া আছে। জানেন কি আপনারা? একটা সফটওয়্যার আছে আমাদের এখানে, এই দেখেন উইন্ডোজ সিকিউরিটি দেওয়া আছে না? উইন্ডোজ সিকিউরিটি, এই উইন্ডোজ সিকিউরিটিতে অর্থাৎ উইন্ডোজের পক্ষ থেকে উইন্ডোজ ডিফেন্ডার নামে একটা সফটওয়্যার অ্যাক্টিভ করা আছে। উইন্ডোজ ডিফেন্ডার, এটা বর্তমানে স্ট্রংগেস্ট একটা অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করে। উইন্ডোজের পক্ষ থেকে ডিফল্ট আগে থেকে সেট আপ করা, আগে ছিল না। উইন্ডোজ 7 অথবা এক্সপি বা ভিস্তা ভার্সনগুলোতে ছিল না, এটা উইন্ডোজ 10, 11-এ দিয়ে রাখছে উইন্ডোজ ডিফেন্ডার। এটা অনেক স্ট্রং একটা অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করে। এবার আসেন, এবার হচ্ছে ক্লাউড স্টোরেজ কি? ক্লাউড স্টোরেজ সম্পর্কে কারো ধারণা আছে কি? গুগল ড্রাইভ এক ধরনের ক্লাউড স্টোরেজ, যেটা অনলাইনের স্টোরেজ, যেটা আমরা ইউজ করি, ডাটাগুলো সংরক্ষণ করে রাখি। ক্লাউড স্টোরেজ একটা সুবিধা কি জানেন? যে এটা নির্দিষ্ট একটা ডিভাইসের মধ্যে লিমিটেড থাকে না। কেমন? সে মনে করেন উদাহরণস্বরূপ একটা ডকুমেন্ট আমি আমার ফোনে রাখলাম, এখন এই ডকুমেন্টটা আমি আমার ফোন ছাড়া বের করতে পারবো কি? ফোনে রাখছি, বের করতে পারবো না। কিন্তু যদি আমি ওটাকে ক্লাউড স্টোরেজে রেখে দিতাম, অর্থাৎ গুগল ড্রাইভে যদি রেখে দেই, তাহলে আমি যে কোনো জায়গায় আমার ইমেল লগ ইন করে ড্রাইভ থেকে বের করে নিতে পারবো। ওটার জন্য আমাকে এই ডিভাইসের লিমিটেড থাকতে হবে না। এটা কিন্তু খুব জরুরি। ক্লাউড স্টোরেজ, আপনাদের সবার কি ইমেল আছে? সবার ইমেল কি সবার আছে? সবার আছে। আপনাদের ইমেলের মধ্যে জরুরি কিছু কাগজগুলো, যেমন হচ্ছে আপনাদের জন্ম নিবন্ধন, আপনাদের এনআইডি কার্ড, আপনাদের পাসপোর্ট সাইজ ছবি, আপনার গার্ডিয়ান অভিভাবকের এনআইডি কার্ডের কপি এবং আপনার সার্টিফিকেটের স্ক্যান কপিগুলো আপনাদের ক্লাউড স্টোরেজে রেখে দিবেন। পাশাপাশি অন্তত একটা সিভি বা রিজিউম বা বায়োডাটা, যেটাই বলি, একটা অন্তত আপনাদের ক্লাউডে রেখে দিবেন। অনেক সময় এমন হয় যে আপনি কোনো এক কাজে বাইরে গেছেন, হঠাৎ করে একটা অফার দিচ্ছে, এখন ওই অবস্থা আপনার সার্টিফিকেট চাচ্ছে বাসায়, আইডি কার্ড বাসায়,
ছবি বাসার মানুষকে কল দিচ্ছি, বলছে আমরা এটা পারবো না, তুমি আসে নিয়ে যাও, আপনি আসেন ঢাকায়। তাহলে অতটুকু কাজের জন্য কাউকে ফোন দেওয়া লাগে, তুই জানা বাড়িতে আম্মা ক বের করে দিবে, ছবি তুলি পাঠাও, এটা করো ওটা করো, স্ক্যান করো, পেরেশান হয় কি না হয়? এই ঝামেলাগুলো এড়ানোর জন্য কি করতে হবে আমাদেরকে? আমাদের যতগুলো জরুরি ফাইল আছে, আমি তো বললাম জরুরি ফাইলগুলো, জন্ম নিবন্ধন জরুরি ফাইল না, এনআইডি কার্ড জরুরি ফাইল, পাসপোর্ট সাইজ ছবি জরুরি, বাবা মায়ের এনআইডি জরুরি, আপনার সার্টিফিকেট জরুরি, মার্কশিট জরুরি, আপনার বায়োডাটা বা সিভি জরুরি, এগুলোকে স্ক্যান করে ড্রাইভে রেখে দেন, তাহলে ক্লাউডে থেকে গেল। এবার আপনি যে কোনো জায়গায় যান ওটা বের হয়ে আসবে। আচ্ছা, এটা একটা রিজন। আমরা আজকে শুধুমাত্র সেকশন সি পর্যন্ত রাখলাম, যেগুলো লিখিত পরীক্ষার উত্তর ছিল। আগামীকালকে আপনাদেরকে আমি সেকশন ডিটা ক্লিয়ার করাবো, অর্থাৎ প্র্যাকটিক্যালটা। যদি কালকে কেউ না আসেন, চরম একটা মিস করবেন। ক্লাসটা আমি বলি, ক্লাসটা করাবো আমি 12টার সময়। ক্লাস করাবো কটার সময়? যারা 10টার ব্যাচ, যারা 11টার ব্যাচ, যারা 12টার ব্যাচ, আপনারা আগামীকালকে আপনাদের টাইম অনুযায়ী 10টা আর 11টার ব্যাচ যারা আছে, আপনাদের টাইম অনুযায়ী রেগুলার ক্লাস আসে করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার যদি আপনারা মনে করেন যে ভাই একবারে 10টায় আসবো, 3 ঘন্টা অনেক বেশি সময় হয়ে যায়, তাহলে আপনারা ডাইরেক্ট 12টায় আসবেন। তবে 10টার ব্যাচ 11টার সময় আসে, ভিড় জমাইলে 11টার স্টুডেন্ট বসতে পারবে না, এটা আপনি মনে রাখেন। 11টার ব্যাচ যদি 11টায় আসেন, 11টা থেকে 12টা, 12টা থেকে পরে আমার ক্লাসটা জয়েন করলে কোনো সমস্যা নেই। আমি কালকে ফার্স্ট টাইমে 12টার দিকে আপনাদেরকে সেকশন ডি এর সব সমাধান দিয়ে দিব, প্র্যাকটিক্যাল প্রশ্ন কি থাকে আর এটার উত্তরগুলো কিভাবে দিতে হবে। আজকের ক্লাসটা আমি ইউটিউবে দিচ্ছি, আগামীকালকের ক্লাসটাও ইউটিউবে পাবেন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।